শ্রদ্ধেয় সভাপতি, স্টেজের উপরে আলেম, আপনারা সামনে, সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময় এই সময়ে আমরা বিশেষ করে ভারতবর্ষে একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায় আমরা একটা বিপদের মুখে, কিছু না হলেও অত্যাচার, কোথাও কোথাও আমাদের বুজুর্গ লোক রাস্তায় ঘুরে বেজ্জতি, কোথাও দেখি জোর করে কিছু বলার চেষ্টা করাচ্ছে। আমি বলি আল্লাহ ওনাকে যেন হেদায়েত করে আমরা সবাই সুখে এবং শান্তিতে থাকতে পারি। কারণ পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, 196, মতান্তরে 204, এতগুলো দেশ, তার মধ্যে আমাদের ভারতবর্ষ সব থেকে ভালো দেশ। এই একমাত্র দেশ এখানে সব ধর্ম নিজের নিজের স্বাধীনভাবে সবাই পালন করতে পারে। কিছুদিন থেকে কিছু একটা হিংস্র ভাব উঠে আসছে। আমরা শুধু সংখ্যালঘু কি, আমরা যারা মুসলমান ভারতবর্ষে বসবাস করছি, আমরা তো শুধু সংখ্যালঘু না, সংখ্যালঘু তো আমার মারোয়াড়ি ভাইরা মাত্র 2 কোটি লোক। সংখ্যালঘু আমার শিখ ভাই যারা আছে পাঞ্জাবি, ওরা 5 কোটি লোক। সংখ্যালঘু পার্সিও কিছুদিন আগে শুনলেন ঘটনাটা মারা গেছে, ওরা পৃথিবীতে 50 লক্ষ, তার থেকেও আর গোটা পৃথিবীতে 1.5 কোটি হচ্ছে ইহুদি। আমরা ভারতবর্ষে আছি 25 থেকে 30 কোটি মুসলিম, তা আমরাই শুধু মার খাচ্ছি। আমার প্রশ্নটা এখানে, আপনাদের আমাদের একটু মতামত মিলায়, শুধু আমরাই টার্গেট কেন? শিখ ভাইরা আছে, ওরা কিন্তু কেউ কিছু বলে না। পার্সি ভাইরা আছে, ওরা কেউ কিছু বলে না। জৈন ভাই যারা আছে তারা কেউ কিছু বলে না। আমাদেরকে সবসময় টার্গেট করে কথা বলা বা কিছু ক্রিটিসাইজ করা বা আর কিছু বলা, এর কারণটা আমরা একটু ভাবনা চিন্তা করি। এটা করি না কারণ মারোয়াড়ি ভাই যারা আছে ওরা 100% শিক্ষিত, পার্সি 100% শিক্ষিত, 100% শিক্ষিত। শিখ ভাই যারা তারা 96% শিক্ষিত। আর আমরা মুসলিম এখানকার যারাকে আমরা বাঙাল মুসলমান বলি বা ওরা আমাকে ভাটিয়া মুসলমান বলে, আমরা 12% শিক্ষিত। তাহলে ওদের মধ্যে জাহেলিয়াত, মূর্খ, নিরক্ষর নেই। আজকের বাজারেও তার গোলা জমি বিক্রি করতে যাচ্ছে, তো দলিলে টিপ লাগাচ্ছে। আমাদের উপরে জুলুম হবে না তো কার উপরে হবে? প্রশ্নটা এখানে আমার। আপনাদের উপরে জুলুম হবে না তো কার উপরে হবে? যেটা আপনার কাছ থেকে পৃথিবীর কোন শক্তি নাই কেড়ে নেওয়া, সেটা আপনি অর্জন করছেন না, সেটা আপনি গ্রহণ করছেন না,
সেটা আপনি আপনার ছেলে পেলেকে শাসন করে স্কুলে বা মাদ্রাসায় পড়াচ্ছেন না। আর যেটা অস্থায়ী সম্পত্তি, জমি 1 বিঘা 2 বিঘা 4 বিঘা ছেলেকে কিনে দিতে পারবেন, আর ছেলের 5 বছর বয়স হলো তখন 5টা ছাগল কিনে দিয়ে দিলেন, তারপরে আপনি কিভাবে শান্তি পাওয়ার চেষ্টা করছেন? আপনাকে তো শান্তি দেওয়ার কথা নয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেও নাফরমান করছি। কারণ উনি একটা জায়গায় হাদিসে আছে, মাওলানা সাহেব বেশি বলতে পারবে, শিক্ষা গ্রহণ করার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় আপনাকে যেতে হবে। আরে আমি শহর থেকে তো বাইরে যাই না, এই শহর যে গ্রাম, এর বাইরে তো শিক্ষা গ্রহণ করতে যায় না, পৃথিবীর কোথায় যায়? আমার যে কথাটা আপনাদের কাছে, মাদ্রাসা খুলেছেন, আপনার বাড়ির বাচ্চারা যারা পড়ছেন, তো মাওলানা সাহেবেরা যারা রেখেছে এখানে, ওরা মাস গেলে আপনার ছেলের মেয়ে স্কুলে আসুক আর না আসুক, ওরা কিন্তু বেতন নিয়ে চাঁদা তুলে, মুঠি তুলে আপনি কিভাবে দিবেন আপনার ব্যাপার হবে। কিন্তু মাদ্রাসা 1000টা চালিয়ে যদি আপনার আমার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া না করে, তাহলে সমাজের কি লাভ আছে? সমাজের কোনো লাভ নেই। সমাজকে যদি আগে বাড়াতে হয়, তাহলে 1 নম্বর জিনিস হচ্ছে শিক্ষা গ্রহণ করতে। শিক্ষা আপনাকে নিতে হবে। শিক্ষার মতো কোথাও কোনো জিনিস নেই পৃথিবীতে, এর মতো এই শিক্ষার দাম দেওয়ার মতো পৃথিবীতে কারো হবে। আপনি আজকে যেটা শিক্ষা নেবেন বই থেকে, আপনি মরা পর্যন্ত ওটা আপনার কাছেই থাকে। আমি এখান থেকে রাসখা যাব, রাস্তায় কিছু হয়ে যেতে পারে, পকেটে 10-20 হাজার টাকা আছে, কেড়েও নিতে পারে, কিন্তু আমার ভিতরে যে এলটা আছে, এটা কিন্তু কারোর ক্ষমতা কারো নেই, কেউ করতে পারবে না। তো যেটা আমার অমূল্য সম্পদ, সেটাকে আমরা গ্রহণ করিনি বলে আমি আপনাদের গত বছর জালসায় বলেছিলাম, এই যে দুটো হারানো জিনিস খুলে গেছে না, সাহসটা কি করে পেল খোলার, এটাই আমি জানতে চাই। আমি আপনার এই শহর আর হলদিবাড়ি, মায়াতে একটু বেশি গেলে শেরশাবাদী হবে, শেরশাবাদী না, আপনার বাড়ির পাশে যখন একটা খারাপ জিনিস খোলা হলো, তা আমি আপনার এখানকার না হলে ওই হলদিবাড়ি থেকে এই পর্যন্ত না হলে 50টা লোককে বলেছিলেন যে একটা মার্চ পিটিশন আপনারা দেন, বাকিটা লোক দেখার জন্য আছে। আমি ওই 50-5 কাগজ দিয়ে মানুষের কাছে সহিটা করাতে পারি, এখন পর্যন্ত পারিনি। তারপরেও বলেছিলাম, সেদিনকার সাথে আমার বলেছি যে আপনারা এখনো সময় আছে, দেন, তাহলে এর আইনত একটা ব্যবস্থা। আপনি এখন যদি ওখানে কিছু করতে যান, তাহলে আইনের খিলাফ হবে। আমি প্রসেস নিয়ে যদি ওই টাকা বন্ধ করতে যাই, তাহলে মাস পিটিশনটা আগে লাগে। আজকে শুধু আপনারা শহরবাসী আর হলদিবাড়িবাসী বুঝলেন না, রানীগঞ্জ, পাথর, ছোট বিকট, ছোট শহর, পার্টিপুর থেকে শুরু করে ঢেকেটোলা, বেলবাড়ি থেকে শুরু করে সবাই যারা গার্জেন, একটু আমাদের মধ্যে খরচও গার্জেন আছে না, ছেলে পেলে নিয়ে সবাই কিন্তু এখন ক্লান্ত, খুব যন্ত্রণার মধ্যে আছে। কারণ এগুলো দেখা দেখি না, স্যার ও খেয়েছে, আমি খেতে পারি, দেখা দেখি একদিন খেয়েছে, পরে এটা লট লেগে যায়। এটাকে তুলে ফেলার জন্য এখনো আপনাদের কাছে সময় নেই। আপনারা মার্চ পিটিশনটা দেন, কোথায় দিবেন? ব্লকে দিবেন, বিডিও সাহেবকে দেবেন, আইসি দেবেন, আপনার দপ্তরে একটা এসডিও, একটা ডিএম, আর দরকার নেই। এটা নিয়ে তারপরে আপনারা একটা উকিল ধরেন, আমিও আপনাদের সাথে আছি, উকিল ধরে ওটাকে আইনত বন্ধ করার বুদ্ধি লাগে। একবারে হবে না, 5 বার 7 বার 7 বার, এটাও তো দৌড়াদৌড়ি করতে হবে।
তাহলে এটা বন্ধ করার একটা রাস্তা আছে। কারণ কেন বলছি শুনে, 2008 সাল হারুন রশিদ তখন এখানে ছিল প্রধান নবহাটা পঞ্চায়েত। আমার কাছে যখন 5 শতক জমি ভাড়া দিতে চান, তখন নবহাটা পেট্রোল পাম্প যে আছে, পাম্পের পূর্ব দিকে জমিটা আমাদের ছিল। তো বলছে 5 শতক জমি ভাড়া দেবে 50,000 টাকা মাস। তাহলে এই কোন ব্যাপারে 5 শতক জমির দাম, মানে জমি ভাড়া দিয়ে 50,000 টাকা করে ভাড়া দেবে। তা আমি ওকে বলেছিলাম, একটু কারা খবর ছিল যে আপনি কি ব্যবসা করবেন, ব্যবসাটা কি আপনার? তো ওয়াইন বলছে, ওয়াইন। তাহলে ওয়াইনের মদের দোকান নেশার দোকান বলেন না? তো বলছে হ্যাঁ ওইটা। তাহলে ওটা হবে। আমি দিলাম না। হারুন রশিদের কাছে রাত্রি 9টার সময় গেলাম। হারুন রশিদ আমার সঙ্গে মতামত দিল। আল্লাহ দুনিয়াতে নেই, বেচারাকে আল্লাহ জান্নাত দিক। এই কাজটা খুব ভালো কাজ করে গেছে। দ্বিতীয়, শ্মশান কমিটির যে মুরলীমোহন ছিল একজন, শ্মশান কমিটির সেক্রেটারি, ওর কাছে গেলাম রাত্রে, আমি আর হারুন ওকে বুঝিয়ে আসে। তো ফিউচার ওর কি ঠেকা ছিল, আমার কি ঠেকা ছিল? আমার সামনে আমার সমাজের ছেলেরা যেন বরবাদ না হয়। আমার আজকে যে শিক্ষার কথাটা বললাম আপনার, এই শিক্ষাটাই আমরা গ্রহণ ঠিক মতো করি, তাহলে আমাদের আঙুল দেখাতে পারবে। কিন্তু আমাদের কনসার্নটা ওরা পেয়ে গেছে যে এরা সব থেকে, মানে শিক্ষা যার নেই তার ঘুম বেশি, মাথায় রাখবে, তার ঘুম বেশি। ও অচৈতন্য ভাবে ঘুমায়, তার ঘুমের চেহারা নেই, তাকে যদি কেউ উঠায় তাও ঘুমে যায়। কেন ঘুমে না? যে সমাজের ডাক করলেও ঘুমে। আজকে জুন মাসে, এই 2025 জুন মাসে আমরা 1997 সালে ওবিসি কোটা পেয়েছিলাম। বিহার পেয়েছিল 1993 সালে। আমরা শেরশাবাদে যারা বিহার পেয়েছিল 1993, আমরা ওটার দেখা দেখে লড়াই করে আমরা আদায় করলাম 1997 ওবিসি এ ক্যাটাগরিতে। তাতে আমাদের 2006 রঙ্গনাথন রিপোর্ট আর সাজার কমিটির রিপোর্ট অনুযায়ী তখন ওটাকে এক জায়গায় এনে যখন দেখলো যে আমাদের মধ্যে বিশেষ করে কিছু লোক বা আমরা একটা কঙ্কাল, মানে খারাপ দিকে যাচ্ছি, আমার সমাজ নষ্ট হওয়ার দিকে যাচ্ছে, তখন ওটা হলো যে ওবিসি 10% বাংলায় রিজার্ভেশন করা হবে। ওবিসি এ ক্যাটাগরি 10%। তখন থেকে চলতো। এর আগে জুন মাসের আগে যে রিপোর্টগুলো দেখবেন, সেখানে রিপোর্ট আছে আমার কাছে, হয়তো কোনোদিন বললে যে আপনাদের কাছে কাগজ পাঠিয়ে দিব। তখন একটা আস্ত ভালো কিছু আমাদের হাতে জুটেছে। 2025 জুন মাসে আমরা হঠাৎ করে জানতে পারলাম যে আমরা ওবিসি এ থেকে বি এ চলে গেছি। ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম, ওটা বি ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার ফলে বর্তমান এই সময়ে এমনকি মাদ্রাসা বোর্ডেও এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন গত মাসের 15/10/2025 297টা ছেলে কাউন্সিলিং হলো, একটাও মুসলিম আছে। সিএসসি কলেজ সার্ভিস, মানে কলেজ সার্ভিস কমিশন, ওর একটা 139টা ছেলেকে সার্ভিস দেওয়া হলো, একটা বছর। তাহলে এই যে এ ক্যাটাগরি থেকে যখন আমাকে বিয়ে নিয়ে গেল, তো আমরা ওখান থেকে আর হামকের মতো কিছু নেই আমার, মানে আমরা শুধু দেখা আছে আমারটা আসছে দেখি, আর আমার আর আশা নেই, শেষ হয়ে গেছে। কিন্তু আমার বর্তমান মুখ্যমন্ত্রী যখন অকম নিয়ে আলোচনাটা হলো, এটাও দেখেন ছাপিয়ে রেখেছে। ওর কাছে এসেছে এপ্রিল মাসে, সেন্ট্রাল গভর্নমেন্ট ওর কাছে এপ্রিল মাসে পাঠিয়েছে যে এটা তোমার বাংলাতে যারা আছে তারা কে বলো, অকম যা আছে সেটা ওরা অনলাইনে করবে, রেজিস্ট্রেশন করবে, ওরা ইসি নাম্বার দিয়ে। এইবার এখানে বলে দিল কি, আমাদের ধুলিয়ান সাহেবের
কিছু লোক একটা আন্দোলন করা শুরু করলো, তখন এ বলে দিল যে যদি আন্দোলন করতে হয় তাহলে আপনারা চলে যান দিল্লি, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে আন্দোলন করতে হবে না, যদি করো তো আমার থেকে বড় শত্রু কেউ হবে না। এইবার ও ডিসেম্বর মাসের 5 তারিখে ডেট কাজ, আমাদের 5 তারিখ লাস্ট দিচ্ছি, তখন ও 26 তারিখে ডিক্লেয়ার করছে নভেম্বর মাসে যে তোমরা এটা করো। তখন আর আমাদের কাছে সময় নেই। আমাদের কাছে সময় না থাকার কারণে অনেকগুলো লোক যারা অকপ প্রপার্টি যেগুলো আছে তারাও রেজিস্ট্রেশন করতে পারেনি। এটা নিয়ে যখন আমি এক আইনজীবীর সাথে কথা বললাম 4 দিন আগে, 6 দিন আগে, আমি এক আইনজীবীর সাথে কথা বললাম তো বলছে এটা বছর, এটা সামান্য, আপনি বিপদে পড়বেন 6 মাস 9 মাস পর, যখন আপনারা এই মাদ্রাসা, এই কবরস্থান, এই জামা মসজিদ যখন এটার উপরে হামলা, তাহলে আমাকে কোন জায়গায় নিয়ে গেল? না নিজে করলো, না আমাদের করতে, না আমাদের আরেক করতো, আমাদের 2-4 লোক করতো, কিন্তু আমরা দেখতে তো পারতাম সব জায়গায় একই ধরনের জিনিস আপনার সাথে ঝড়ঝড়ি চলছে। সেটা হলো একমাত্র আমার সমাজের লোক 88% অশিক্ষিত থাকার কারণে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার কোন ছেলে মেয়ে, আপনাদের নাতি পোতা হোক, যেন স্কুল আর মাদ্রাসার বাইরে না থাকে। যদি আপনার ছেলে মেয়েরা সুশিক্ষিত হয়, আজ থেকে 10 থেকে 12 বছর পরে এরাই গভর্নমেন্টের কাছ থেকে আবার আসল দাবিটা ছিনিয়ে নিয়ে আসবে, যেভাবে আমার শিখ ভাইরা নিয়ে এসেছে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বলার মধ্যে কিছু ভুল থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।